আমি সেপ্টেম্বরে হয়েছিলাম। আমি হয়েছিলাম দুর্গাপুজোর মহাষষ্ঠীর সন্ধ্যাবেলায় যখন চণ্ডী পাঠ হচ্ছে। আমি নিজেকে বলি আমি অসুরের অবতার। আমার এখনো খোলা বারান্দা ভীষণ পছন্দ, আমার এখনো গ্রিল পছন্দ নয়। আমার মনে হয় আমি খাঁচার মধ্যে ঢুকে আছি। আমরা যা খুশি শুধু আমি আমার জন্য এক্সিস্ট করব, বাকিদের নিয়ে আমার চিন্তা করার কোনো কিছু নেই। যেখানে সেখানে থুতু ফেলবো, যেখানে সেখানে হিসু করবো, যেখানে সেখানে যা খুশি তাই করবো। খাবার খেয়ে ফ্রাস করে কাগজটা ছুঁড়ে ফেলে দেবো, ধাড়াং করে দরজাটা খুলে ফক করে এতগুলি থুতু ফেলবো রাস্তায়, আর পরমুহূর্তে জয় শ্রীরাম বলবো বা জয় বাংলা বলবো বা জয় হিন্দ বলবো। সত্যম শিবম সুন্দরম ভক্তি রসের ছবি দেখতে যাচ্ছি, গিয়ে দেখে ফেললাম জিনাত আমানকে ওই অবস্থায়। আমরা তখন ছোট, মুহূর্তের মধ্যে পেকে গেলাম। আমার খুব ফেভারিট আর্টিস্টদের মধ্যে খুব ছোটবেলা থেকে বহু বছর অবধি ধর্মেন্দ্রের নাম জানতাম অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের নাম জানতাম ধর্মেন্দ্র। যে শোলে আমার ফেভারিট সিনেমা মাইন্ড ইট 1980 সাল। তুমি বুঝতেই পারছো, কমিউনিকেশন সেভাবে তো নেই। একটা কোন প্রত্যন্ত স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে অন্ধকারে, এবং সারা ট্রেনের কাছে খবর আছে সঞ্জয় গান্ধী মারা গেছে। কি করে এটা সম্ভব? মেয়ে দেখলেই হেভি পছন্দ হয়ে যেত, কিন্তু বলার সাহস হতো না। সব মেয়েকেই বললাম তো, আহা এই মেয়েটি বড় ভালো, এর সঙ্গে। কিন্তু আমি সামনাসামনি প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখছি শিব সেজে। আমি শিবের মূর্তি হয়ে গেছি তখন, স্ট্যাচু। সুবিধা কেমন আছে? ফার্স্ট ক্লাস অ্যাজ অলওয়েজ। তোমার স্ট্রাগল কেমন চলছে? আমার কিসের স্ট্রাগল? এই যে এত বছর কাজ করছো, এত দিন ধরে কাজ করছো, স্ট্রাগলটা কি? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রাগল? স্ট্রাগল মানে মানে লোক যেমন বলে আর কি, যে এই চরিত্র পাওয়ার জন্য স্ট্রাগল, একটা বড় কিছু স্বপ্ন ছিল সেটাকে পূরণ করার জন্য স্ট্রাগল, সেই ধরনের কিছু স্ট্রাগল। এটা পার্ট অফ জার্নি, স্ট্রাগল কেন হবে? লোকে বলে তাই আমি বললাম, অধিকাংশ লোক তাই বলে। না, তুমি কি বলো সেটাকে? আমি তো পার্ট অফ জার্নি বলি। তাহলে তুমি স্ট্রাগল বললে কেন? সাধারণ মানুষ তাই বলছে, তো তাই। তার মানে তুমি নিজেকে অসাধারণ ভাবো? খানিকটা। ফাইন, তুমি বলো তোমার স্ট্রাগল কেমন চলছে? আমার স্ট্রাগল চলে তোমার যাচ্ছে। পার্ট অফ জার্নি কেমন চলছে? আমার নতুন part of- কি কাজ চলছে বলো? এই মুহূর্তে কিছু চলছে না, এবার চেষ্টা চলছে। কিরকম চেষ্টা? কি আইডিয়া মাথার মধ্যে? তুমি তো ভালো ডিরেক্টর। আইডিয়া অনেক আছে, মানে সে বিস্তারিত আলোচনা হবে, কিন্তু আজকে আমি তোমার কথা শুনবো না তো। আমি তোমার কথা শুনি না আজ। দর্শক তোমার কথা শুনবে, তাই তোমাকে নিয়ে আমাদের কেন? আজকে তুমি প্রশ্ন। তো অসাধারণ। আমি অসাধারণ, কিন্তু সেটা কিছু মানুষ এক্ষুনি জানে, তুমি বললে তুমি অসাধারণ। কিছু মানুষ জানে। তো আমরা চাই দর্শক, তোমার দর্শক তোমার কথা শুন। আমার কথা মানুষ অনেক শুনেছে। আই এম ভেরি মিডল ক্লাস ম্যান। মানুষ অসাধারণের কথাটাই শুনতে চায়, শুনতে ভালোবাসে। সুতরাং তুমি তোমার কথা বলো, তোমার জার্নি বলো, যে তুমি শুরু করলে কোথায়। মগজমারির যে করেছো? দর্শক আছে সুদীপ দা, মগজমারির দর্শক ভয়ঙ্কর ভাবে তোমার কথা শুনবে বলে বসে আছে। তো আমরা মগজমারির চল। তরফ থেকে তোমার কথা শুনবো। সুদীপ দা, তোমার ছোটবেলা কেমন? ছোটবেলার আমার ছোটবেলাটা খুবই ইন্টারেস্টিং ইন দ্য সেন্স, আমি জন্মেছিলাম এলাহাবাদে, এবং সেই এলাহাবাদে তার কয়েক মাস আগে আমার ঠাকুরদাদা মারা গেছিলেন। আমার জন্মাবার আগে জুলাই মাসে ঠাকুরদাদা মারা গেছিলেন। আমি সেপ্টেম্বরে হয়েছিলাম। আমি হয়েছিলাম দুর্গাপুজোর মহাষষ্ঠীর সন্ধ্যাবেলায় যখন চণ্ডী পাঠ হচ্ছিল। আমি নিজেকে বলি আমি অসুরের অবতার। হ্যাঁ, মহাষষ্ঠীতে আবির্ভাব হয়েছে আমার। তো আমি ভীষণভাবে ওয়েট করে আছি যে হয়তো কোনো দশমীতে আমার তিরোভাব হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, বিষয়টা সেটা নয়। তারপরে কিছুদিনের মধ্যে ছোট থাকতে থাকতেই আর কি, আমি আমার যতদূর ধারণা, আমি যেরকম শুনেছি, মাসখানেক মাস দুয়েকের মধ্যে আমি কলকাতায় চলে আসি আর কি, আমার পৈতৃক বাড়িতে। বাবার ট্রান্সফার হয় বাইরে কোথাও, অন্য জায়গায় চলে যাও এলাহাবাদ থেকে। বাবা তো আর্মিতে ছিলেন। তারপরে আমার কিছুদিন কলকাতায় থাকা, কিছুদিন, বেশ কিছুদিন। কিন্তু পৈতৃক বাড়ি থেকে বাবা যখন কলকাতায় ফিরে আসে আবার ট্রান্সফার হয়ে, তখন আমরা টারভিউতে গিয়ে উঠি। এবং আমার জীবনে প্রথম লিফট চড়া টারভিউতে, প্রথম হাউজিং কমপ্লেক্স টারভিউ, যেটা তোমরা জানো হেস্টিংস আর্মি কমপ্লেক্স। এবং টারভিউতে একটা অন্যরকম, আমাদের যে ব্লকটা ছিল, প্রবাবলি 10 নম্বর ব্লক ছিল, সেটা একদম রেসকোর্সের সামনে, মানে টারভিউর একদম যে সামনের ফেন্সটা, তার উল্টো দিকে ছিল ক্যালকাটা রেসকোর্স টার্ফ ক্লাব আর কি।
আর আমাদের 5th ফ্লোরে ছিল আর বারান্দা। এখন যেমন একটা গ্রিলের একটা কালচার চলে এসছে, তখন তো বারান্দা খোলা থাকতো। আমার এখনো খোলা বারান্দা ভীষণ পছন্দ, আমার এখনো গ্রিল পছন্দ নয়। আমার মনে হয় আমি খাঁচার মধ্যে ঢুকে আছি। সো আমাদের ওই বারান্দা থেকে আমরা রেস কোর্সের হর্স রেস দেখতে পেতাম, ইকুয়েস্ট্রিয়ান শোজ দেখতে পেতাম। আর বাবা তো আর্মিতে ছিল, আর্মির তো অ্যাক্সেস ছিলই। যখন ইকুয়েস্ট্রিয়ান শোজ হতো তখন আমরা যেতাম, ইনভাইটেড থাকতাম। তারপরে একটা ফেজ আমি চলে গেলাম বরোদায়, গুজরাটে, ওয়ান অফ দ্য মোস্ট এন্টারপ্রাইজিং সিটিজ ইন দ্য কান্ট্রি। বরোদা সেই সময় আমাদের বাংলার থেকে 40 বছর এগিয়েছিল প্ল্যানিং ইত্যাদি। আমি যখন পরে বুঝতে শিখি, বোধ হয়, এবং ওই ফেজটা তো আস্তে আস্তে আমার জ্ঞান বুদ্ধি হচ্ছে 7, 8, 9 এরকম এই বয়সটায়। আস্তে আস্তে আমার বোধ শক্তিগুলো হচ্ছে, খেলাধুলা করছি, স্কুল। আর এই স্কুল, খেলাধুলা, কো কারিকুলার অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্যে জয়েন করা, স্কাউটস, হাউসের ক্যাপ্টেন, ড্রামাটিক্স, ক্রিকেট, ফুটবল, কাবাডি, ডিসিপ্লিন, আর্মি কমপ্লেক্স, তার মধ্যে ডিসিপ্লিন, বন্ধু, সমবয়সী বন্ধু, একটু এদিক ওদিক বন্ধু, সুইমিং করা, স্কুল ছুটির পর হাফ ডে যখন থাকতো, এই 6 কিলোমিটার রাস্তা আমরা একটা শর্টকাট বলতাম, কতটা যে শর্টকাট হতো আমি বুঝি না, কিন্তু অ্যাডভেঞ্চার হতো। পুরো মনে হতো অ্যাডভেঞ্চার করতে করতে আসছি দুপুরবেলাটায়। মাঠ ঘাট পেরিয়ে একটা টিলা, একটা নদীর পাড় ঘেঁষে, ছোলার ক্ষেত থেকে ছোলা চুরি করতে করতে লোকের বাড়ির বাগান থেকে, তখন তো বাড়িতে বাড়িতে বাগান, গাছপালা, সেখান থেকে গরমকাল হলে আম চুরি করা, পেয়ারা চুরি করা, এইসব হতো। আর ওখানে প্রচুর আখের ক্ষেত, আখ ভেঙে খাওয়া, ওই টিলার উপরে ছুটে টিলার উপরে উঠে যাওয়া, আবার দৌড়ে দৌড়ে নেমে আসে। পুরো ডিস্টেন্সটা হেঁটে আমরা আসতাম কয়েকজন বন্ধু মিলে। তখন আমাদের কত বছর বয়স, 8, 9। সো এই সব কিছু না গ্রো করতে সাহায্য করেছে। আজকে আমি যা, তার বেসটা ওইখানে শুরু হয়েছিল। মানে সে So it was মননে ওটা very বসে আছে। interesting. হ্যাঁ, মানে তুমি যেভাবে বললে, আমি যেন চোখের সামনে একটা সাহিত্য পড়লাম। তুমি বললে যেভাবে, তো আমার মনে হলো যারা হয় না সাহিত্য, আমরা বাইরে থেকে যেটা জানি যে আর্মির যে অঞ্চলগুলো, যেই পেরিফেরিটা খুব খুব স্ট্রিক্টলি থাকে, খুব না, don't look at that. It is not being strict. It is disciplined. ইট ইজ আ ডিসিপ্লিন। তুমি যখন দেখবে, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আমাদের কলকাতা শহরেই তুমি দেখো না, তুমি যেই মুহূর্তে, তোমাকে খুব বেশি দূর যেতে হবে না, আমাদের ময়দানের একটা পার্ট আর্মি মেনটেন করে, ঠিক আছে? এবারে তুমি ধরো ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে যাচ্ছ, সেখানে পাশে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যেখানে পরপর পরপর কাস্টমস, এক্সাইজের ক্লাব টাবগুলো আছে, মেশার্স ক্লাব আছে, এসব আছে। তুমি যদি সেই রাস্তাটায় ঢোকো, মেন রাস্তা থেকে, সঙ্গে সঙ্গে তুমি যেই রাস্তাটায় ঢুকবে, তুমি মনে হবে একটা অন্য জগতে চলে যাচ্ছি আমি। এই যে বেসিক ডিফারেন্সটা, আমি জানি না ওখানে কি করা হয়, আমি কোনোদিন চাইনি, কিন্তু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই আর্মি ওরিয়েন্টেড তাদের মেনটেন করা জায়গার মধ্যে ঢুকছো, তুমি দেখবে একটা ড্রাস্টিক 180 ডিগ্রি ডিফারেন্স। 100%। It is difference of character. That is difference of character. যে আমরা যেই মুহূর্তে সিভিল লাইনে চলে এলাম, সেরকম সেই মুহূর্তে আমরা আমাদের কলোনিয়াল মানসিকতার মধ্যে ঢুকে পড়লাম। উই আর স্লেভস। আমরা যা খুশি, শুধু আমি আমার জন্য এক্সিস্ট করব, বাকিদের নিয়ে আমার চিন্তা করার কোনো কিছু নেই। আমি যেখানে সেখানে থুতু ফেলবো, যেখানে সেখানে হিসু করবো, যেখানে সেখানে যা খুশি তাই করবো। খাবার খেয়ে ফড়াস করে কাগজটা ছুঁড়ে ফেলে দেবো, ধাড়াং করে দরজাটা খুলে ফক করে এতগুলি থুতু ফেলবো রাস্তায়, আর পরমুহূর্তে জয় শ্রীরাম বলবো বা জয় ভারত বলবো বা জয় ইয়ে বাংলা। করবো, জয় বাংলা বলবো বা জয় হিন্দ বলবো। 15ই আগস্টে দুম করে একটা পতাকা তুলবো, অথচ জাতীয় সঙ্গীতটা ঠিক করে গাইতে পারবো না। আমাদের এটাই হচ্ছে দেশপ্রেম, বা পতাকাটা নামানোর কথা মনে থাকে। আমাদের এটাই হচ্ছে দেশপ্রেম, এটাই আমাদের ভক্তি। বাট দেন
when you go into that discipline, that is the character. Neat, clean, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবাই যার যার কাজ ঠিকঠাক ভাবে করছে। This is the difference, মানসিকতার difference. When we talk about army, Yep. আমাদের মাথাটা এমনি একটা অদ্ভুত জোশ চলে আসে। জোশটা আসে কেন আসে? Why can't you be like them? তোমার বেসিক ডিসিপ্লিন হতে তো কেউ মানা করেনি। মানসিকতা আর্মি সেটাকে তৈরি করে। ওইখানে যে লোকেরা আছে যারা সেখানে কাজ করছে তাদের মানসিকতারে, তাদের হাঁটা চলা দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এই লোকটা সার্ভিস করে। রাইট রাইট। ইউনো, সো একদম মানসিকতা ডিফারেন্স। ইট ইজ নট স্ট্রিক্ট, কেউ তোমাকে লাঠি দিয়ে মারছে না, কিচ্ছু করছে না। যার যার কাজ সঠিকভাবে সৎভাবে করা হচ্ছে, ব্যাস। ওইভাবে গঠন হয়ে গেছে আর কি, গঠিত হয়েছে। তো সুবিধা, তুমি যখন ছোট ছিলে, মানে যেমন 8-9 বছর বয়স, যখন তুমি ওই পেরিফেরিতে থাকতে, সেই সময় কি তোমার এই অভিনয় আসার ইচ্ছে প্রকট হয়েছিল? হয়নি? এরা আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন নয়। ওরকমভাবে কি হয়, আমাদের একটা খুব মজা হতো জানো তো সজল, আমাদের আর্মি কমপ্লেক্সে ওখানে একটা ওপেন এয়ার অডিটোরিয়াম ছিল। সেখানে শনিবার শনিবার সিনেমা দেখানো হতো, হিন্দি সিনেমা, কিছু পুরনো হিন্দি সিনেমা, কিছু নতুন সিনেমা। তার আগে যখন আমি কলকাতায় ছিলাম তখন হলে গিয়ে সিনেমা দেখার চল অন্তত আমার জীবনে আসেনি। আমার মনে আছে আমি 2-3টে ছবি সাকুল্যে দেখেছিলাম। একটা হচ্ছে ভক্ত প্রহ্লাদ, একটা হচ্ছে দয়ার সাগর বিদ্যাসাগর বোধহয়, যেটা পাহাড়ি সান্যাল হয়েছিলেন। তখন আমি চিনতাম না কাউকে। দুটোই রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়ামে দেখেছিলাম। আর আরেকটা দেখেছিলাম, সেটা একদম জেদ করে কান্নাকাটি করে মায়ের কাপড় ধরে ঝুলে পড়ে, দিদিদের বা কাকিমাদের কাপড় ধরে ঝুলে পড়ে ভ্যান ভ্যান জ্ঞান জ্ঞান মানে লুটিয়ে পড়ে মায়েরা তারপরে বাধ্য হয়েছিল আমায় নিয়ে যেতে। সেটা হচ্ছে 74.5। তখন বহু পুরনো সিনেমা রিলিজ হতো হলে। তো হলে গিয়ে ছবি দেখা একমাত্র বোধহয় 74.5 ছিল। আর ওই দুটি রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়ামে ভক্ত প্রহ্লাদ এবং দয়াসাগর বিদ্যাসাগর। এই বরোদায় যখন গেলাম, যেহেতু আর্মির নিজস্ব একটা নিয়ম আছে, বাবা আমাকে যেতেই হতো শনিবার দিন ওই ওপেন এয়ার অডিটোরিয়ামে, সেখানে, কারণ সেখানে এন্টায়ার আর্মি ফ্যাকাল্টি থাকতো। তো তারা সব বসতো একদিক দিয়ে, বাচ্চাদের একটা জোন ছিল। এবার আমার তো বন্ধু বান্ধব যখন হয়েছে আমরাও চলে যেতাম, এবং সেখানে আমরা খুব দুষ্টু ছিলাম। যেমন পুরনো ছবি বেশ কিছু, সেরকম আবার নতুন নতুন ছবিও দেখানো হতো। আর আমি এটা তোমায় লুকিয়ে লুকিয়ে বলি, সেই সময়, এটা কাউকে বলো না, সত্যম শিবম সুন্দরম দেখেছিলাম। রাজ কাপুরের কখন রিলিজ করেছে নতুন। আমরা তো দেখ সত্যম শিবম সুন্দরম ভক্তি রসের ছবি দেখতে যাচ্ছি, বুঝতে পেরেছ? গিয়ে দেখে ফেললাম জিনাত আমানকে ওই অবস্থায়। আমরা তখন ছোট, মুহূর্তের মধ্যে পেকে গেলাম। মানে কিন্তু কাউকে বলো না। না না, বলবো না। মানে পেকে যাওয়ার পিছনে তো রাজ কাপুরের অনেকটা অবদান আছে নাকি? প্রচুর অবদান আছে। খুব মজা হতো যেটা নিয়ে এই ছবির কথাটা বলা, যেখান থেকে তুলে আনা। এই যে ছবিগুলো দেখতাম আমি, আমার খুব ফেভারিট আর্টিস্টদের মধ্যে খুব ছোটবেলা থেকে বহু বছর অবধি আমি ধর্মেন্দ্রের নাম জানতাম অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের নাম জানতাম ধর্মেন্দ্র। যে শোলে আমার ফেভারিট সিনেমা, ঠিক আছে? তখন আমি কলকাতা শোলে যখন রিলিজ করেছি, কিন্তু দেখিনি, শুনেছি শুধু। তখন রেডিওতে ওই সব বিয়ে দিত। আমজাদ খানের নাম জানতাম না, গব্বর সিং। আর একজন ভিলেনকে আমি খুব ভালো চিনতাম, কিন্তু তার ভালো নামটা অনেক পরে জেনেছি। কিন্তু তার সিনেমার নাম, সব সিনেমাতেই তার নাম ছিল জগ্গু। কে বলো তো? শেট্টি, রোহিত শেট্টি, বাবাজি ফাইট মাস্টার, ন্যাড়া মাথা, অনেক প্রচুর ছবি করেছেন ওই ফাইটটাই। জনপ্রিয় ভিলেন ছিলেন আর কি। হ্যাঁ, তো এদেরকে আমি আমার মতন করে নাম দিয়েছিলাম। যেমন ধর্মেন্দ্রকে নাম দিয়েছিলাম অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের নাম দিয়েছিলাম ধর্মেন্দ্র। হ্যাঁ, এবং বহুদিন অবধি ধর্মেন্দ্র ছিল আমার ফেভারিট অ্যাক্টর, অর্থাৎ কিনা অমিতাভ বচ্চন ছিল আমার ফেভারিট অ্যাক্টর। এইবারে আমি যখন বাথরুমে ঢুকতাম,
তখনই অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রেখা, বহুদিন অবধি আমি রেখার নাম জানতাম আশা ভোসলে ছোটবেলায়। ঠিক আছে, মানে কোথাও একটা রিলেট করেছিলাম আর কি। কেন কিভাবে এখন আমি এক্সপ্লেন করে বলতে পারবো না। আমার মনে আছে রাম ভরোসে বলে একটা সিনেমা দেখেছিলাম, রণধীর কাপুর ছিল আর রেখা ছিল, আর সেখানে গান গেয়েছিলেন আশা ভোঁসলে। তো ওই রেখা আশা ভোঁসলের নামটা কোথাও ভীষণ এমবস হয়ে গেছিল অনেক দিন ধরে। আমি আমি এটার কোনো লজিক্যাল রাম ভরোসে। কনক্লুশন কিছু দিতে পারবো না। রাম ভরোসে একটা সিনেমা করেছিল মনে হয় রেখা আর রণধীর কাপুর, রামপুর কি লক্ষ্মণ, এরকম একটা কিছু। এইটা আমার মনে আছে, যেটা আমি দেখেছিলাম, রাম ভরোসে। তো রেখা এগেন হেমা মালিনী, খুব ফেভারিট অ্যাক্টর, এবং এদেরকে নিয়ে আমি বাথরুমে বসে সিনেমা তৈরি করতাম। এবং সেই সিনেমায় যখন হতো তখন আমি নিজেকে বড় বলে ভাবতাম। আমার বন্ধুরাও সেই সিনেমায় থাকতো, কোনো না কোনো চরিত্রে, কেউ ভিলেন, কেউ হিরো। গব্বর সিং ভিলেন থাকতো, হয় গব্বর সিং ভিলেন থাকতো, না প্রেম চোপড়া ভিলেন থাকতো। তো এইভাবে সিনেমা তৈরি করতাম। আমার মোটামুটি বাথরুম টাইম ছিল 1.5 ঘন্টা। প্রত্যেক দিন মা এসে দরজা ধাক্কা ধাক্কি করে আমার কান ধরে বাথরুম। প্রতিদিনই একটি করে সিনেমা তৈরি হতো মনে হয়। কিন্তু আমি যে অভিনয় জগতেই আসবো প্রফেশনালি, সেটা দ্যাট ওয়াজ টু আর্লি। না, আমাদের তথ্য মানে আমাদের সূত্র যা বলছে তুমি খুব স্পোর্টসে ভালো ছিলে, মানে দারুণ খেলতে শুনেছি। হ্যাঁ, তার কারণ আমি এই যে নানাবিধ খেলার সঙ্গে যুক্ত ছিলাম, তাতে করে আমার ওই পড়াশোনার টাইমটা থেকে টাইম দিতে হতো, কারণ সে প্র্যাকটিস টাইমটা তো স্কুল আওয়ার্সের মধ্যে। সুতরাং অনেকগুলো পিরিয়ড, স্পেশালি আমার সোশ্যাল স্টাডিজ, আমি একদম বুঝতে পারতাম না। আমি হেভি ভয় পেলাম সিভিক্স অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড সিভিক্স আর কি। এবং সারা জীবন আমি ওটাতে কোনোদিন, সে আর দুঃখের কথা কি বলবো, মাধ্যমিকেও 139 পেয়েছিল হিস্ট্রি। বাট ট্রাস্ট মি, হিস্ট্রি ওয়াজ মাই ফেভারিট, হিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। মানে হিস্ট্রি থেকে আমি অনেক কিছু জেনেছি। হিস্ট্রি থেকে আমি আমার সোসাইটিটাকে চিনেছি, আমার দেশটাকে চিনেছি, আমি বিশ্বটাকে চিনেছি। আমি হয়তো মুখস্থ করতে পারতাম না ডেট, নাম ইত্যাদি, বাট ওভারঅল যে ভিশনটা, আমি যে ছবিগুলো আমি দেখতাম যখন আমি ফার্স্ট যে বইটা পড়তাম সেটা হচ্ছে হিস্ট্রির বই। এবং আজও আমার ইতিহাস নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে, ইতিহাস বেসড সাহিত্য দেখতে ভালো লাগে, ইতিহাস বেসড সিনেমা দেখতে ভালো লাগে। বাহ, অনেক ক্ষেত্রে মিল আমার সঙ্গে। মানে আমি ভীষণভাবে, তুমিও খুব প্রিয় অভিনেতা আমার, বাট এই যে বললে ইতিহাস বেস সাহিত্য, আমিও যেমন প্রচণ্ড পছন্দ করি ইতিহাস বেস সাহিত্য পড়তে বা সিনেমা দেখতে। তো সুদীপ্তা, তুমি তারপরে কলকাতা ফিরে আসলে কত বছর বয়সে? 1980-তে কলকাতায় ফিরলাম। বাবার ট্রান্সফার হয়ে গেছিল কার্গিলে। আর মজা হচ্ছে, সেই সময় তো তখনও স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন খুব কম এসেছিল। তো আমরা ফিরেছিলাম, আমার মনে হয়েছে স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন পার্ট বাই পার্ট এসেছিল। ট্রেনটার নাম বরোদা থেকে, মানে আমেদাবাদ থেকে আসতো আর কি, হাওড়ায়। তো ওটার ফার্স্ট ক্লাসে ছিলাম আমরা। ফার্স্ট ক্লাস, খুব তখন ফার্স্ট ক্লাস ছিল আর কি, এসি তো আসেনি। তো আমার মনে আছে রাত্রেবেলায় কোনো একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম। মাইন্ড ইট, 1980 সাল। তুমি বুঝতেই পারছো, কমিউনিকেশন সেভাবে তো নেই তখন। তো ল্যান্ড টেলিফোন, ট্রেনে জার্নি করার সময় খবরের কাগজ নেই, কিছু নেই। অথচ আমার এখনো মনে আছে, আমরা যখন সেই স্টেশনে ট্রেন দাঁড়িয়ে খবর এলো সঞ্জয় গান্ধী মারা গেছে। আমি আজও আশ্চর্য হয়ে যাই, একটা কোন প্রত্যন্ত স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে অন্ধকারে, এবং সারা ট্রেনের কাছে খবর আছে সঞ্জয় গান্ধী মারা গেছে। কি করে এটা সম্ভব? কেউ না কেউ খবর পেয়েছিল। তারপরে এই যে বলে না, খবর দাবানলের মতন ছড়িয়ে যায়, কিভাবে ছড়ায় কেউ জানে না। আমরা ট্রেনের মধ্যে রয়েছি, 1980 সাল।
ইউ গেট মি? আমরা এখন ফিরছি, আমার এক বন্ধু, তারাও আগে বারোদায় থাকতো, সে তার বাবার ট্রান্সফার হয়ে গেছিল নাগপুরে। তাকে তখন চিঠি লেখা হতো, তো আমি তাকে চিঠি লিখেছিলাম যে আমার বাবারও ট্রান্সফার হয়ে গেছে, আমরা কলকাতায় চলে যাচ্ছি, আমাদের ট্রেন এই ট্রেন আমাদের মনে আছে ভোরবেলা, তখন তো অনেকটা সময় লাগতো, 56 ঘন্টা মতো বোধহয় লাগতো। আমাদের ট্রেন যখন ভোরবেলা নাগপুরে ঢুকছে, তারা নামটা ভুলে গেছি আমি, কোকড়া কোকড়া চুল, আমাদের জন্য খাবার নিয়ে, নাগপুরের কমলা লেবু খাবার টাবার নিয়ে দাঁড়িয়ে আছে স্টেশনে। দ্যাট ওয়াজ এ কানেকশন। রাইট। মোবাইলের যুগ কিন্তু নয়, তার বহু বছর পরে মোবাইল ফোন। বহু বছর পরে। কিন্তু আমরা ওই খবরটা কি করে পেলাম স্টেশনে, সঞ্জয় গান্ধী মারা গেছে। অ্যামেজিং। তো ওই 1980 সালে কলকাতায় ফিরে আসা, মামার বাড়িতে ওঠা গোলপার্কে, বিশাল বাড়ি, বিশাল বাগান, 21 বছর তারপর মামার বাড়িতে, আমার বড় হওয়া, আমার সব কিছু শেখা সব মামার বাড়ি থেকে। আর বাবা ট্রান্সফার হয়ে গেছিল কার্গিলে, এবং আমাদের ওই গরমকালের ছুটিতে কার্গিলে বেড়াতে যাওয়া, মানে লাদাখ বেড়াতে যাওয়া, আমাদের দেখা, আমরা যে সময় কার্গিল মানে লে লাদাখ ঘুরেছি, সেই সময় সাধারণ মানুষ ওখানে পা দিতে পারতো না, এখন তো প্লেন চলে যায় ওখানে। তো অদ্ভুতভাবে আমি কিন্তু, আমার কোনো ক্যামেরা ছিল না, নিয়ে যেতে পারিনি, কিন্তু আই স্টিল রিমেম্বার, হয়তো জায়গাগুলোর নাম আমার সব মনে নেই, কিন্তু প্রত্যেকটা জায়গা আমার মনে ছবির মতন ভেসে মানুষ আছে। ফটে রয়েছে আর কি। হ্যাঁ। তো সুবিধা, কলকাতায় ফিরে এসে তারপরে এডুকেশন তোমার কোথায় হলো? কলকাতায় প্রথমে তো কেন্দ্রীয় বিদ্যালয়, কেন্দ্রীয়। তারপর দেখা গেল যে ডিস্টেন্সটা, যেহেতু বাবা ছিল না এখানে, মাকে একা সামলাতে হতো, দাদু দিদার বয়স হয়েছে, আর কেউ ছিল না বড়রা সেইভাবে, দাদারা নিজেরা পড়াশোনা করছে, তো সেন্ট্রাল স্কুলে অনেকটা ডিস্টেন্স হয়ে যেত গোলপার্ক থেকে। মানে একবার এমন হয়েছিল যে আমি ছুটির পরে প্রায় সন্ধ্যে 7টা সাড়ে কিছু একটা গন্ডগোল হয়েছিল, আমি সেরকম বাস টাস তো কিছু চিনতাম না, তোমায় বললাম না, আমি শুধু জানতাম 24 নম্বর ট্রাম আসে ওখান থেকে। এবারে আমি দাঁড়িয়ে আছি, আমার পকেটে 25 পয়সা, তখন ট্রামের ভাড়া ছিল 25 পয়সা, দাঁড়িয়ে আছি ট্রামের জন্য, কিছু একটা গন্ডগোল হয়েছিল, জেনারেল যে ট্রামগুলো সেগুলো প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল, মানে আমি উঠতে পারছিলাম না, আর নয়তো ম্যাক্সিমাম ট্রাম লেডিস ট্রাম। এবারে তখনও কিন্তু আমাদের মানসিকতা সেরকমই ছিল। তখন তোমার বয়স কত? 12 বছর বয়স, 12 বছর। 7-এ পড়ছি। কোয়েট ছিল? কোয়েট। এবারে দাঁড়িয়ে আছি ট্রামে, একটার পর একটা ট্রাম বেরিয়ে, কিছুতেই মহিলা কম্পার্টমেন্টে, পুরুষ কম্পার্টমেন্টে আমি উঠতে পারছি না, সেকেন্ড ক্লাস যেটা ছিল সেটা জেনারেল কম্পার্টমেন্ট করা হয়েছিল, যা এখানে সবাই ঢুকছিল, আর ফার্স্ট ক্লাসগুলো মহিলা কম্পার্টমেন্ট, এবং সেখানে আমি হাফ প্যান্ট শার্ট পরে স্কুলের স্টুডেন্ট দাঁড়িয়ে আছি, এবং সবাই জানে কিন্তু এরা সব ওয়ার্কিং থেকে স্প্লানেড থেকে ট্রাম আসছে, যে ছেলেরা স্কুলের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, আমাকে উঠতে দিচ্ছে না মহিলা কম্পার্টমেন্ট, এবং আই ওয়াজ স্ট্যান্ডিং টিল 7-7:30 ইন দ্য ইভিনিং ওই এক জায়গায়, এবং জেনারেল কম্পার্টমেন্টে ওঠার মতন অবস্থাই ছিল না, সাংঘাতিক ভিড়, কিছু একটা হয়েছিল, আই ডোন্ট রিমেম্বার নাও। শেষে ওইখানেই এক মহিলা ট্রাম দাঁড় করিয়ে বাকি মহিলাদের ঝাড়লেন, বললেন আপনাদের বাড়িতে কোনো বাচ্চা নেই? আপনি দেখছেন না অন্ধকার হয়ে গেছে, এতটা বাজে, ছেলেটি স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে, আপনাদের একবারও মনে হচ্ছে না ছেলেটি, আপনারা প্রতিবাদ করছেন যে একটা বাচ্চা ছেলে ট্রামে উঠবে বলে? মানসিকতা আমাদের কিন্তু পাল্টায়নি, আমরা যে বলি না, মানসিকতা চিরকালই পার্সন টু পার্সন ভ্যারি করে এসছে, কেউ একটু বেশি হিউম্যান, কেউ একটু কম। রাইট। তো
স্কুল লাইফ শেষ হওয়ার পরে তো কলেজ কোথায় সুজিতদা? ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, যেটা আমার কিছুই মনে নেই। কারণ কেন তখন মনে আমি নেই full কেন? fledged খেলাধুলার মধ্যে কলেজ লাইফ তো মনে থাকবে। না না, আমি কলেজ লাইফটা একদম এনজয় করিনি। স্কুল লাইফটা করেছো? স্কুলের মধ্যে খুব এনজয় করেছি, কারণ আমার না পরবর্তীকালে আমি রিয়েলাইজ করেছিলাম যে ওই স্কুলের একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে দুষ্টুমি করা, সেই ডিসিপ্লিনটাকে ভাঙা, তার মধ্যে একটা মজা আছে। কিন্তু যেই মুহূর্তে আমি কলেজে ঢুকলাম, আমি ছাড়া গরু। প্রথম 3 মাস কিভাবে যে কাটলো আমি আমি জানি না আমি কি করি। যেমন যখন টিউশনস করতাম, বাবা কোনোদিন হাতে পকেট মানি দেয়নি, ওই বাসের বা ট্রামের ভাড়াটা হাতে শুধু দিয়ে দিত। তো এক পিঠ স্কুলে ভাড়া দিয়ে যেতাম যাওয়ার সময়টা, কারণ তাড়া থাকতো। ফেরার সময়টা ওই পয়সাটা পকেটে গুঁজে হেঁটে হেঁটে ফিরতাম স্কুল থেকে। সেই পয়সা জমিয়ে বল কেনা হোক বা কিছু চানাচুর টানাচুর খাওয়া হোক, সেগুলো হতো। তখন আমাদের জীবনটা অনেক সিম্পল ছিল, চাওয়া পাওয়াগুলোও বড় সিম্পল ছিল। তার চাহিদাগুলো বেড়ে গেছে এখন অনেক, এখন অপশনস প্রচুর, অপশনস প্রচুর, রাইট? শো অফস আছে। ঠিক ঠিক। তো স্কুল এবং কলেজ, তুমি আমার টল, সুন্দর দেখতে, এত হ্যান্ডসাম, এ ভীষণভাবে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ বলে আমার আমার নামে মিথ্যে কথা বলতে হবে? না না, মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি না। সবাই জানে, মানে দর্শক জানে, সবাই জানে যে মানে মেয়েদের পছন্দ করার মতো সমস্ত গুণ তোমার মধ্যে আছে। তা সেই বয়সে দাঁড়িয়ে কোনো ওই টিনেজ লাভ বা কলেজ লাইফের লাভ? আমরা ভীষণ নার্ভাস চরিত্রের মানুষ ছিলাম, জানো তো। মেয়ে দেখলেই হেভি পছন্দ হয়ে যেত, কিন্তু বলার সাহস হতো না। সব মেয়েকেই বললাম তো, এই মেয়েটি বড় ভালো, এর সঙ্গে কিন্তু এগিয়ে গিয়ে কথা বলার সাহস হতো না। আমার মনে আছে আমাদের স্কুলে, এখন নামটা আর বলছি না, কিন্তু আমার বন্ধু বান্ধবরা সবাই জানে ক্লাসে, অদ্ভুতভাবে সেই মেয়েটির সঙ্গে আমি সাকুল্যে হয়তো সারা স্কুল লাইফে, আমরা 2 বছর একটা ইয়েতে ছিলাম, ক্লাসে ছিলাম, সাকুল্যে হয়তো 3বার আমি কথা বলেছি। আমরা দুজনেই হিন্দির স্টুডেন্ট ছিলাম, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল। এবং অন্তাক্ষরী হলে যখনই তার নাম দিয়ে গানের একটা অপশন আসতো, সবাই মিলে আমাকে খাপাতো। কি করে ওরা বুঝতো না বুঝতো আমি জানি না, কারণ আমরা হার্ডলি কথা বলেছি। প্লেটোনিক লাভ। কিন্তু বোধ হয়, আরে তো প্লেটোনিক তো বটেই, বাচ্চা তখন আমরা, হ্যাঁ। 8-9 পড়ি। কিন্তু বোধহয় ওর দিকে তাকানো, বা ধরো আমার এখনো মনে আছে একটা খাতা এরকম দিতে গিয়ে, ও সরি, ও আমাকে খাতা দিচ্ছে, ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, এরকমভাবে খাতা দিচ্ছে, আমার হাত এমন কাঁপলো খাতা মাটিতে পড়ে গেল। মানে আই ইউজ বি সো নার্ভাস। কোনোদিন কথা বলিনি। শুধু সেই মেয়েটি যখন যেদিনকে স্কুল ছেড়ে চলে যাচ্ছে, এসে আমার সঙ্গে আলাদাভাবে দেখা করেছিল, আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম, কোনো কথা বলিনি। ইন্টারভেল টাইমটা, মানে যে সময়ের টিফিন টাইমটা আর কি, আমরা দুজনে শুধু বারান্দায় দাঁড়িয়েছিলাম পাশাপাশি, একটা কোনো কথা হয়নি, কিছু না। টিফিন ব্রেকটা হলো, আমরা দুজনেই ক্লাসে চলে গেলাম, দ্যাটস দ্য লাস্ট টাইম। অথচ স্কুলে, সারা স্কুলে সবাই জানতো যে এদের মধ্যে কিছু একটা আছে। আমরা কিন্তু কথা বলিনি কোনোদিন। ওই দ্যাট ওয়াজ বিউটিফুল। সেই সময়টা, আমি সেটাই বলছি, সেই সময়টা, ওই যে ওই পার্টিকুলার টাইমটা, যখন তুমি ওই মেয়েটির কাছে আসতে, বা হ্যাঁ, এবং ওই 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 ভালো লাগাটা, তোমার মনে হয় না দীর্ঘদিন বাদে এসে এখন সেই সময় বা এই সম্পর্কগুলো বা এই ভালো লাগাগুলো নষ্ট হয়ে গেছে? সেটা আমার মনে হয় না। প্রত্যেকটা সময়েরই তার নিজস্ব ফ্লেভার আছে, সেই ফ্লেভার নিয়ে আসে। আই ওয়ন্ট কম্পেয়ার, বিকজ সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। সেই মুহূর্তটা, আমি আজকেই একজনের সঙ্গে গল্প করছিলাম, যে না পাওয়ার একটা অদ্ভুত মাধুর্য আছে। এই অনুপম রায়ের একটা গানের একটা লাইন আছে না, সব পেলে নষ্ট জীবন। অপরিপূর্ণতার একটা মাধুর্য আছে, কারণ যেই মুহূর্তে তুমি সব পেয়ে গেলে, তারপরে তো আর কিছু নেই। সো দ্যাট ইজ এন্ড অফ দ্য রোড। ইউ উইথ মি? এই যে বলে না, আমাদের যখন কাউকে দিতে হয় 101 টাকা দাও, 100টাকে আমরা পূর্ণতা বলি। 101 মানে তুমি আরেকটু এগিয়ে দিতে, সেই পূর্ণতা থেকে।
তুলাম। মানে ওখান থেকে শুরু করা যেতে পারে। আবার 1 থেকে শুরু করতে পারো, যার জন্য 101 টাকা দেওয়ার ওই ডিপিকশনটা। আমি না সেটা বলিনি, আমি বলছি সুদীপদা নাই। আমি বলছি আচ্ছা, এই প্রত্যেকটা সময়ের নিজস্ব মাধুর্য আছে। আমরা অনেক সময় এই সোসাইটি অনেক ওপেন হয়ে গেছে 94 সালের পর থেকে। কনজিউমারিজম অনেকটা, এগুলো না একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে, ইনফ্লুয়েন্স করে, সম্পর্কগুলো পাল্টায়। আমাদের সময় কমিউনিকেশন কি ছিল তুমি বলো? আমরা হাতে চিঠি লিখতাম, চিঠি লিখতাম, রাইট। ঠিক আছে। এখন লোকে মোবাইলে মেসেজ করে দেয়। অর্থাৎ কনজিউমারিজমের সঙ্গে সঙ্গে আমাদের চরিত্রও পাল্টাচ্ছে। আমি খারাপ ভালো বলছি না, কমিউনিকেশনের চরিত্রগুলো পাল্টে যাচ্ছে। আমরা একটা সময় পোস্ট কার্ডে চিঠি লিখতাম, হাতে লিখে চিঠি লিখে একজন বন্ধুর সঙ্গে আরেকটা বন্ধুর থ্রু দিয়ে চিঠি পাঠাতাম, কি ইনল্যান্ডে চিঠি লিখতাম, ইংল্যান্ড লেটার। যেখানেই ইনল্যান্ড লেটারে লেখা হতো, ঠিক আছে। বিদেশের জন্য বিদেশি মানে বিদেশে যাবার আলাদা একটা হ্যাঁ হ্যাঁ, ইনল্যান্ড লেটারের মতনই একটা ছিল, প্লাস এনভেলপ ছিল, স্ট্যাম্পস ছিল, এরকম। ধীরে ধীরে কমিউনিকেশন পাল্টালে কনজিউমারিজম আরম্ভ হলো। যে মুহূর্তে কনজিউমারিজম আরম্ভ হলো 94-এর পর, ওপেন মার্কেট চলে এলো বিদেশি। যে সময় আমাদের মিস ইউনিভার্স পর হলো, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, ইটস অল পার্ট অফ কনজিউমারিজম। বিদেশি প্রোডাক্টে ছেয়ে গেল। তার আগে আমরা কি বুঝতাম? আমাদের কোন প্রোডাক্ট, সেরকম ব্র্যান্ড প্রোডাক্ট এগুলো নিয়ে আমরা ভাবতামই না। না। একটা কিছু পড়লে হলো, একটা কিছু জানলে হলো, ঠিক আছে। এইরকম সময়ে এইটা একটুখানি বদলালো, মানুষের কে আরেকটুখানি দেখনদারি বাড়লো মানুষের। আমি কি পড়ছি, আমি জিন্সটা কিরকম দেখতে, অ্যাসিড ওয়াশ, অমুক তমুক, হেনা তেনা, বিদেশি কোন ব্র্যান্ডের ঘড়ি, কোন ব্র্যান্ডের জুতো, আস্তে আস্তে এগুলো আরম্ভ হলো। এবং তারপরে শুরু হলো কি, ভ্যালেন্টাইন্স ডে। মোটামুটি রাফলি 89-90 থেকে ভ্যালেন্টাইন্স ডে এর চল আরম্ভ হলো আমাদের এখানে, যখন আর্চিস গ্যালারি আর হলমার্ক এই দুটো শোরুম আরম্ভ হলো কার্ডের। তার আগে আমরা কি করতাম? হাতে তৈরি করা কার্ড স্টেশনারি দোকান থেকে কিনতাম, এখনো পাওয়া যায়, ব্ল্যাঙ্ক কার্ড কিনতাম, বা এমনি কার্ড পাওয়া যেত, ছাপা কার্ড পাওয়া যেত, সিম্পল। ব্ল্যাঙ্ক কার্ড পাওয়া যেত। আর্চিস গ্যালারি সেই কনজিউমারটাকে, সেই প্রোডাক্টগুলোকে পাল্টে দিল। আমরা খুব সহজে তখন নানান রকম রোম্যান্টিক কোটেশনস, অমুক তমুক দেওয়া কার্ড, 3 ডাইমেনশনাল কার্ড, সঙ্গে একটা এরকম মাগ, তাতে নানান রকম ভালো কিছু লেখা আছে, ছোট ছোট গিফটস। এবং এই যে বিভিন্ন দিনগুলো আগে পরে আরম্ভ হলো, একটুখানি পাল্টে গেল, রোমান্সটা পাল্টে গেল। কোথাও ওই যে লুকিয়ে রাখার যে একটা মাঝখানে যে পর্দাটা, সেটা কোথাও একটু সরলো। কারণ আমরা খুব সহজেই ওই কনজিউমার্স, ওই কি বলো, ওই প্রোডাক্টগুলো নিয়ে পৌঁছাতে পারলাম আমাদের ভালো লাগার মানুষগুলোর কাছে। আমরা একটা কার্ড দিলাম, আমরা সঙ্গে একটা গিফট দিলাম, আমরা অমুক এই কী সব ডেজ আসে তার আগে, সেই ডেজগুলোতে এক একটা, আমার আই জাস্ট রিমেম্বার, আমার মনে আছে রোজ ডে একটা হতো। কারণ আমি রোয়িং পড়তাম, সেই রোয়িং ক্লাবে প্রচুর স্কুলের মেয়েরা আসতো শিখতে, আমি শেখাতাম মেয়েদের কাছে। এবং আমার মনে আছে রোয়িং করতে গিয়ে তো ন্যাশনালও পড়েছো? হ্যাঁ, বহু বছর, 95 অব্দি আমি করেছি। তো এই বাচ্চা বাচ্চা স্কুলের মেয়েরা, ওরা একদিন বাঞ্চ অফ রোজ নিয়ে এসে হাতে দিয়ে বললো, হ্যাপি রোজ ডে স্যার সুদীপ দা। আমি প্রথম রোজ ডে শুনলাম, ভ্যালেন্টাইন্স ডে তো বুঝতেই পারিনি, 3 দিন আমার লেগেছে কি বলছে সেটা বুঝতে। হ্যাঁ, তো ওদের খুব ফেভারিট টিচার ছিলাম আমি রোয়িং যখন শেখাতাম, ওদের খুব ফেভারিট ছিলাম আমি চেহারাপত্র নিয়ে। তাই সব মেয়েরা মিলে চাঁদা ফাদা তুলে আমাকে এরকম হ্যাপি রোজ ডে দিয়েছিল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিয়েছিল। আমি কি বলছি রে ভাই, আমি তো কোনোদিন শুনিনি। তারপরে ওই জানলাম যে আর্চিস গ্যালারি বলে একটা গ্যালারি তৈরি হয়েছে, হলমার্কের একটা দোকান তৈরি হয়েছে গড়িয়াহাটে, বালিগঞ্জের এই গোলপার্ক থেকে গড়িয়াহাটে আসতে, বা গড়িয়াহাটের ওইখানে আর্চিস গ্যালারি তৈরি হয়েছে। আমরা অন্য ধরনের কার্ড, অন্য ধরনের ছোট ছোট গিফটস, হ্যাঁ, এগুলো পেতে লাগলাম।
তো আস্তে আস্তে বদল হলো, তারপরে ধীরে ধীরে কমিউনিকেশন ইজি হয়ে গেল, আমাদের হাতে মোবাইল চলে গেল, এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অন্য ধরনের রোম্যান্স হচ্ছে। সো ইট হ্যাজ চেঞ্জড। খারাপ ভালোর দিকে আমি যাচ্ছি না, না, আমি খারাপ কিন্তু ভালো বলছিও না। প্রত্যেকটা সময়ের নিজস্ব একটা ফ্লেভার আছে। সুদা, তুমি 94 কি 95 সালে একজন ইতালিয়ান পরিচালকের একটি ছবিতে অভিনয় করেছিলে, তো কিভাবে? ওটা খুব মজার। আমি তো তখন রোয়িং করি, এক্সারসাইজ করি, খেলাধুলা করি, আর আমার তখন যে ধরনের চেহারার, কলকাতা শহরে সেই ধরনের, মানে এই প্রভিন্সে সেরকম ধরনের চেহারা হতো না। আমার মনে হয় সে কলেজে বেশ কিছু মাস, এই যে কলেজের যেটুকুনি স্মৃতি তার ভিতরে এটা একটা, যে মাস তিনে কলেজের বাকি বন্ধুরা আমাকে পর্তুগিজ ভেবেছিল। এই 3-4 মাস আমার সঙ্গে কেউ কথা বলেনি। আচ্ছা। রোদে পোড়া তামাটে রং, ছোট ছোট করে ছাঁটা চুল, আর ওরকম চেহারা, জলদস্যুদের মতন চেহারা, হ্যাঁ, সব মিলিয়ে। তো হঠাৎ আমাকে আমার গুরু তমাল রায়চৌধুরী, আমি তখন থিয়েটার করি তমালদার গ্রুপে, বললো, শোন, এখানে একটা ইয়ে চলছে, ওরা একটা শিব পুজো, বুঝলি, কাঠখোট্টা একটা শিব পুজো, পাথরের মতন চেহারা হতে হবে। তমালদা বললো, পাথরের মতন চেহারা হতে হবে, কাঠখোট্টা একটা। আমাকে পাঠালো, দেখি একটা ছবি নিয়ে বসে আছে। তখন আমরা 6 প্যাক কাকে বলে জানতাম না, আমরা অ্যাবস বলতাম। হ্যাঁ, কাঁঠালের কোয়ার মতন অ্যাবস তৈরি করতে হবে, এটা জানতাম। 6 প্যাকসের টার্মসগুলো অনেক পরে এসছে। আর আমাদের কাছে আমাদের গাইড বুক ছিল এনসাইক্লোপিডিয়া অফ বডি বিল্ডিং, আর্নল্ড শোয়ার্জনেগারের। আর আমরা সিনেমা দেখতাম পাম্পিং আয়রন। কিন্তু আমরা তো ব্যায়ামাগার, সিলভেস্টার স্ট্যালোন, অফকোর্স, র্যাম্বো আমার খুব প্রিয় ছিল। হ্যাঁ, ফার্স্ট ব্লাড আমাদের প্রথম দেখা। যেমন এন্টার দি ড্রাগন আমাদের এখানে একটা জোয়ার এনেছিল মার্শাল আর্টের, কুংফু, রাইট। ঠিক আছে, ঠিক সেরকম সিলভেস্টার স্ট্যালোনের ফার্স্ট ব্লাড এবং আর্নল্ড শোয়ার্জনেগারের কোনান দি বারবারিয়ান, এটা আমাদের বডি, মানে ওই ব্যায়ামাগারের দিকে মানুষকে প্রচুর ঝুঁকিয়েছিল। তখন তো জিম আসেনি আমাদের কলকাতা শহরে, প্রথম বোধহয় মাল্টি জিম আসে রেওয়াপুরীর ডোবলের। আচ্ছা। ব্যায়ামাগার ছিল, প্রচুর ব্যায়ামাগার ছিল। আর আমি যে ব্যায়ামাগারে ব্যায়াম করতাম সেখানে কুস্তিরও আখড়া ছিল, এবং রবিবার ব্যায়াম ট্যায়াম করে নিয়ে তারপরে আমরা কুস্তি লড়তাম। তারপরে ওই মাটি দিয়েই মাসাজ করা হতো একে অপরকে, মাসাজ ওর ল্যাঙ্গট পরে, যেগুলো গঙ্গার পরে দেখা যায়। একদম। কিন্তু এখানে মাসাজটা সাইন্টিফিক্যালি হতো, কারণ এটা আমাদের এখানে সবাই বডি বিল্ডিং, ম্যাক্সিমামটাই বডি বিল্ডিং এর ইয়ে করা হতো। আমি রোয়িং করতাম, যেহেতু আমার পাওয়ার ট্রেনিংটা একটু অন্যরকম হতো, আমার পাওয়ার আর এন্ডিউরেন্স ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিংটা বেশি হতো আর কি, করতে হতো, একটু অন্য ধরনের এক্সারসাইজ হতো। সেটাও আমার ওই এনসাইক্লোপিডিয়া অফ বডি বিল্ডিং সেখান থেকে তোলা, কি ধরনের এক্সারসাইজ করা যায়, ইম্প্রোভাইজ করতে হতো, কারণ আমাদের কাছে তো মেশিন ছিল না, ফ্রি ওয়েটস। হ্যাঁ, তারপরে ওই সিনেমাটা এইসব হচ্ছে, তো চেহারাটা একদম অন্যরকম। আমি বললাম, যা, ইন্দ্রপুরী স্টুডিও, পুরনো ইন্দ্রপুরী স্টুডিও, চিনতাম না কিছুই, বলে দেওয়া হলো, তমালদা বলে দিল এইভাবে এইভাবে যাবি, পৌঁছে গেলাম। তমালদা মানে আমাদের অভিনেতা তমালদা। তমাল রায়চৌধুরী, রাইট, আমার গুরু, ক্যালকাটা পারফরমার্সের মারা গেলেন। তমালদা মারা গেল। আমি গিয়ে পৌঁছলাম, একটা বিশাল ইউনিট, জেসাস ক্রাইস্টের মতন দেখতে, টাকমাথায় জেসাস ক্রাইস্ট। তিনি হচ্ছেন ডিরেক্টর, ল্যাম্বার্তো তিনি। আমার এখনো মনে আছে ক্রিস্টিনা ছিল মেয়েটি, এইটুকু সাইজ, এইটুকু ছোট্ট খাট্ট, যারা ল্যাম্বার্তো ওরকম লম্বা, আর ক্রিস্টিনা এইটুকু। ও কস্টিউমের ইয়েতে ছিল, আরো কয়েকজন ছিল, এরকমভাবে ছবিটা নিয়ে বসে আছে। আমায় বললো তখন, ওই ভিতরে না, ইন্দ্রপুরীর ভিতরে লন ছিল একটা, সেই লনে দুটো বেঞ্চ ছিল, পাথরের বেঞ্চ। একটা ল্যাম্বার্তো বসলো তার টিম নিয়ে, উল্টো দিকে আমায় বললো, বাবু হয়ে বসো, না, বললো জামা খুলো। খালি হলাম, আমার খুব লজ্জা করছে। ক্রিস্টিনা, ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়েছিল, সেই কারণে ওর নামটা আমার মনে আছে। মিষ্টি মেয়ে ছিল, কস্টিউম নিয়ে করতো। এবারে সে রয়েছে তার সামনে, খালি, আরে যতই যাই এক্সারসাইজ করি, ওটা আমার মধ্যে ছিল। আমি কারোর সামনে জামা খোলা, খালি গা হওয়া, আমি বাড়িতে এসে খালি গায়ে থাক, দ্যাট ওয়াজ নর্মাল অ্যাট হোম। কিন্তু বাইরের কাউ দরজা নাড়লে গায়ে একটা গেঞ্জি দিয়ে তারপরে খুলতে যেতাম দরজা। এক্স্যাক্টলি। কিন্তু বাড়িতে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি।
কিন্তু ওই লজ্জাবোধটা বেশি ছিল। ক্রিস্টিনার সামনে বলছে জামা খোলো, কি আর করি। আর একজন বোধহয় ব্রিটিশ ছিলেন, তার নাম ছিল জন বা এরকম কিছু। উনি আমার ইংরেজি শুনে খুব আপ্লুত হয়েছিলেন। Where did you learn your English from? I said, I learned my English from my brothers, my two elder brothers. They were brilliant. They are brilliant. তো ওটা আমার কাছে একটা বড় পাওয়া, যদি আমি ইংরেজিতে হেভি কাঁচা কায়দা করে এদিক ওদিক করে বের করে দিই আর কি। হ্যাঁ, টপবাজি করে, যাই হোক। তো এরকম জামাটা খুলে বসেছি, বাবু হয়ে বসেছি বলে চোখ বন্ধ করো, চোখ খোলো। তারপরে আমি উঁকি মেরে ছবিটা দেখলাম একটা পাথরে কোঁদা শিব ছবি, তার মতন হতে হবে। কলকাতা শহরে খুঁজে পাইনি। এই আমি ঢুকেছি, সঙ্গে সঙ্গে আমি সিলেক্টেড। শিব শিব যেদিনকে হচ্ছে মেকআপ ফেকআপ করে আমাকে, আমার মনে হচ্ছে 5 নম্বর মেকআপ রুমে ভীম নস্কর মেকআপ ম্যান ছিলেন, তার অ্যাসিস্ট্যান্ট ছিল শান্তনু। শান্তু ছিল নিমাই গোস্বামীর মেজো ছেলে বোধ হয়। নিমাই কাকাও খুব ভালো মেকআপ আর্টিস্ট ছিলেন, আমায় খুব ভালো আসতেন। আর বল সবাইকে কি করছে এদেরকে আমি দেখছি সারা ইন্দ্রপুরী স্টুডিও জুড়ে নানান রকম দেব দেবী দানব সব ঘুরে বেড়াচ্ছে। ওরা একটা সারিয়াল ছবি ছিল, কেউই কিছু বুঝতে পারিনি আমি ছবিটার। গৌতম ঘোষ কো প্রডিউসার ছিলেন। তো সবাইকে বের করে দিচ্ছে, আমাকেও শিব ঠাকুর সাজিয়ে বাগজাল ফাগজাল পরিয়ে জটা বটা মেরে ঠেলে বাইরে বের করে দিল। ভীমদা হঠাৎ না 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 না, এই চলো তো চলো, গিয়ে ঠিক পাশের রুমটা দরজা খুলে আমাকে ঢুকিয়ে দিল। আমি বাগছাল পরে জটা বেঁধে ঘরে ঢুকে স্ট্যাচু, সামনে যিনি বসে আছেন বিষ্ণু, কে? সৌমিত্র চট্টোপাধ্যায়। আরে বাবা, আমি সামনাসামনি প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখছি শিব সেজে। আমি শিবের মূর্তি হয়ে গেছি তখন, স্ট্যাচু। ওরা এরকমভাবে তাকালেন, কাঠের একটা বড় চেয়ার ছিল, ওটায় বসে আছেন। আর দরজা দিয়ে ঢুকে বাঁতে একটা বেঞ্চ ছিল, তার সামনে একটা অ্যালুমিনিয়ামের খাবার টেবিল ছিল, না কাঠের একটা বড় খাবার টেবিল ছিল মোট কথা। আমি তো দেখে স্ট্যাচু, আমাকে ঢুকিয়ে দিয়েছি ভীমদা ওখানে। বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টাইম অফ মাই লাইফ। সারাদিন সৌমিত্রবাবুর সঙ্গে থাকা। উনি সারাদিন একা একাই আমার সঙ্গে কত গল্প করলেন, কত কথা বললেন। মাঝখানে দু একজন ওখানে ঢোকার চেষ্টা করেছেন, সৌমিত্রবাবু ভীষণ বিরক্ত হয়ে তাদেরকে বের করে দেন, ঠাড়ে ঠোরে প্রোডাকশনের লোককে দেখে। আমি বসে আছি, কিন্তু ওনার খাবার ফ্লোরিজ থেকে এসেছিল আমার মনে আছে। উনি আমার সঙ্গে শেয়ার করলেন খাবার, মানে কীরকম সেটা বলছে। আমাকে তো মিলের খাবার দেওয়া হয়েছে। আমি তখন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে একেবারেই যুক্ত নই, আমার কোনো আইডিয়া নেই। ফার্স্ট ডে আর কি। খাবার দিয়ে গেছে, ওই চিকেন ফিকেন হ্যানা ত্যানা যা দেয় আর কি। উনি এলেন, আমার চিকেনের বাড়ি থেকে একটা চিকেন তুলে খেলেন। বাহ, দারুণ খেতে তো। এই দেখো দেখি আমার খাবারটা কেমন, বলে ফিশ ফ্রাই স্যান্ডউইচ। ছোট্ট বিষয়, কিন্তু কত কি গল্প বলে দেয়। এই যে উনি ওনার খাবার থেকে আমাকে খাবার দিচ্ছেন, যেন আমার মনে না হয় যে উনি দয়া করছেন। উনি আমার বাড়ি থেকে চিকেনটা খেলেন কিন্তু এক পিস, রাইট রাইট, দিয়ে উনি শেয়ারটা করলেন। এই মননটা হারিয়ে যাচ্ছে। এবং উনি সারাদিন বসে রইলেন। অনেক পরে ওনার শুটিং হলো, উনি এতটুকুনি বিরক্ত হলেন না, গল্প করলেন, ছড়া কাটলেন, মুখে মুখে গান বানালেন, আর প্রচুর সিনেমার গল্প বললেন সেদিনকে। কিন্তু আমার একটাই দুর্ভাগ্য, আমি না পুরো মনে হচ্ছে আমি একটা স্বপ্ন জগতে বাস করছি, কারণ আমার সামনে সৌমিত্র চ্যাটার্জি। রাইট, মানে অদ্ভুত যে ঘরের যখন বাইরে ছিলে তুমি, তখন জানতেই না এরকম একটা দৃশ্য তুমি দেখতে যাচ্ছ। হঠাৎ করে তো যে কেউ পৃথিবীর যে কেউ এটা হবে। মেমোরেবল ডে। তো এই যে তুমি এখানে আসলে, তার আগে তুমি মানে অভিনয় নিয়ে কিছু করেছিলে? মানে আমি থিয়েটার তার আগে থেকে করতে। হ্যাঁ, আমার একটা অদ্ভুত মজা ছিল, মানে যখন আমি প্রফেশনাল থিয়েটার হিসেবে, মানে থিয়েটারে আমি এখনো প্রফেশনালি কাজ করি না, কারণ থিয়েটার থেকে আমার শেখা সব কিছু। তো থিয়েটারটা আমি আনন্দেই করি এখনো, কিন্তু মানে
গ্রুপ থিয়েটার জয়েন করার আগেও যখন আমি ধরো স্টুডেন্ট ছিলাম, একটা অদ্ভুত নোশন কি আশেপাশের পাড়ায় ছড়িয়েছিল, যেখানে একটা ছেলে থাকে যে নাটক করতে পারে। এবং এই পুজোর সময় পাড়ায় পাড়ায় যে নাটক হতো না, অন্য পাড়া থেকে আমাকে ডেকে নিয়ে যেত, তাদের সঙ্গে রিহার্সাল দিয়ে আমি নাটক করতাম। আমাকে কেন আমাকে নিয়ে যেত, কোথা থেকে আমার নাম ছড়িয়েছিল, এটা আজও আমার কাছে কিন্তু রহস্য। এবং ইম্পর্ট্যান্ট চরিত্র দেওয়া হতো আমাকে। আমার একটা মনে আছে, শিবের অসাধ্যি, মনোজ মিত্রের নাটক, আমি শিবটা করেছিলাম, কমেডি নাটক। ওই পুজোর সময় যেরকম হয় আর কি, পাড়ায় পাড়ায় যে নাটক হয় সেই নাটক। তো আমার নাম কি করে লোকে জানলো, আমি বলছি 83, 84, 85 এরকম সময়ের কথা। এবং এই পাড়ায় আমি তো রাস্তাতেও বেরোতাম না খুব একটা। এমন নয় যে আমি রাস্তায় বেরোতাম। আমার তো মামার বাড়িতে বিশাল বাগান, সেই গাছে গাছে চড়ে চড়ে আমার সময় কাটতো। আর নয়তো আমি ক্রিকেট খেলতে সেই ক্যালকাটা পোর্ট ট্রাস্ট রেঞ্জার্স মাঠে প্র্যাকটিস করতে যেতাম। আমি তো ওইটুকুনিই চিনতাম, মানে একটা 5 নম্বর বাস করে মহাত্মা গান্ধী স্ট্যাচুর সামনে নামতে হবে, রাস্তা ক্রস করে ওইখানে গিয়ে প্র্যাকটিস করো, আবার উঠে চলে এসো। খেলা থাকলে আবার ওই ক্লাবে পৌঁছে যাও অমুক সময়ের মধ্যে, তারাই আমাকে নিয়ে টিয়ে ঘুরে টুরে যেখানে খেলা নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে আসবে, আবার ওখান থেকে সেই 5 নম্বর বাসে চড়ে। এর বাইরে আমি কিছুই জানতাম না, পরে জেনেছি। কিন্তু এরা তাহলে জানলো কি করে যে ছেলেটা নাটক করতে পারে? স্কুলে করেছি, স্কুলে জানতে পারে। স্কুলে তো আমাদের হতো অ্যানুয়াল ডে ফাংশন টাংশন, অমুক তমুক হতো। কিন্তু বাইরে তো অদ্ভুতভাবে এটা ছড়িয়েছিল। কিন্তু আমি বেশ কিছু পাড়ায়, ওই পাড়ার নাটক করেছি সেই সময়। তারপরে গ্রুপ থিয়েটার জয়েন করা, প্রথমে একটা ছোট্ট দল কর্দেলিয়ার বলে, তারপরে যেহেতু ছোট দল কিছুদিনের মধ্যে ভেঙে গেল, তারপরে আমার ক্যালকাটা পারফর্মার্স জয়েন করা। এবং ওখানে এরা অদ্ভুত দল, মানে অসাধারণ। প্রত্যেকেই ওই দলের ম্যাক্সিমাম মেম্বার যারা ছিল, তারা নিজ নিজ গুণে সমৃদ্ধ প্রফেশনাল লাইফে। আমি অভিনেতা বলছি না, মানে যারা ইঞ্জিনিয়ার, টপ নচ ইঞ্জিনিয়ার, যারা ব্যাংকার্স, তারা টপ নচ ব্যাংকার্স, এইরকম আর কি। তমালদা নিচে, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, WBCS। উনি সিরিয়াসলি চাকরিটা করেননি কখনো, বাট ISI এর টপ ছাত্র। ISI মানে সারা দেশের টপ 30 জন স্টুডেন্টকে নেওয়া হয় ISI, তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। মানে অগাধ পাণ্ডিত্য এই মানুষগুলোর। আমি না বসে বসে শুধু শুনে আমার সময় কেটে যেত এদেরকে। এদের যখন আড্ডাটা, তো রিহার্সালের থেকেও বেশি আমি ওই আড্ডাটার জন্য মুখিয়ে থাকতাম। আমি একটা কোনায় বসে থাকতাম, আমি তো স্টুডেন্ট তখন। আমি যে খুব একটা পাত্তাও পেতাম তা নয়, কারণ শিক্ষার একটা অন্য মানে একটা, কি বলবো, আত্মগরিমা থাকে আর কি, একটা উন্নাসিকতাও থাকে। তো সেখানে আমি একটু সাইড লাইন দিয়ে থাকতাম, একদিক দিয়ে ভালোই হতো। আমাকে খুব একটা পার্টিসিপেট করতো না, আমি গোগ্রাসে গিলতাম এদের কথাবার্তাগুলো, এই আড্ডাটা। এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। একদিনে শেষ হওয়ার নয়। এই সুদীপদার এত বৃহৎ জীবন, এত কর্মকাণ্ড, সেটা একবারে শেষ করা সম্ভব নয়। তাই এক এপিসোডে শেষ হবে না এই গল্প। দ্বিতীয় দিন আবার ফিরে আসবো এবং এই কথোপকথন চলতে থাকবে। ততক্ষণের জন্য আজকের মতো বিদায়। আমাদের পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সব আসবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সুদীপদা।